প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম শয়তানের চক্র। এখন পর্ব শেষ অংশ। 11। হাঁ করে লম্বা দম নিল হার্শেল ম্যাথুস। ববকে রিভলভার তুলতে গিয়ে হাত ছেড়ে দিতে দেখল। ভুলেও চেষ্টা করো না। ছায়ার আড়াল থেকে ঘেউ করে উঠেছে কাটলি। অবশ্য মরতে চাইলে কিছু বলার নেই। ক্ষীণতর আগুনের ওদিক থেকে ববের উদ্দেশ্যে চাইল হার্শেল। কে এ? কার্টলি ব্রাউন, স্টেজ লাইনের স্পেশাল গোয়েন্দা। বলছিলে তুমি একাই। কার্টলি তার জনা দুয়েক লোক নিয়ে নিজেই তদন্ত করছে। বোঝা যাচ্ছে পসি হাল ছাড়লেও এরা ছাড়েনি। পাথরে আর ঝোপে মৃদু শব্দ উঠল কাটলি নিকটবর্তী হলে। সতর্ক লোকটা আগুনের আওতার বাইরে থেকে অন্ধকারের আড়াল নিয়ে কথা বলছে। রিভলভার ফেলে দিয়ে বলল হার্শেলকে, সরে দাঁড়াও। ইতস্তত করছে হার্শেল, আদেশটা মানতে অনিচ্ছুক। অস্ত্র ছাড়া অসহায় সে এদের সামনে। কি ফেললে না? তীক্ষ্ণ হুকুম এলো। কাল বিলম্ব না করে হাত থেকে খসে পড়তে দিল হার্শেল রিভলভারটা। সরে যাও ওখান থেকে। কয়েক কদম সরে গিয়ে থমকালো ও। এরা কারা? প্রশ্ন করলো গোয়েন্দা। লাশ দুটোর কথা বলছে। পুরানো দোস্ত, শুকনো স্বরে বলল হার্শেল। আমার সঙ্গে একটু তর্কাতর্কি হয়েছিল আর কি। হুঁ, বলল কার্টলি। এই যে রিজ রানার, তুমি ওর পাশে গিয়ে দাঁড়াও। রিভলভারটা তোলার দুর্বুদ্ধি মাথায় এনো না কেউ। বুক ফুটো হয়ে যাবে। আগুনটাকে ঘুরে হার্শেলের এক হাতের মধ্যে এসে থামল বব। হার্শেল ওর দিকে চেয়ে হাসছে। আচ্ছা, ফ্যাসাদে পড়া গেল, যা হোক। দুজনের কারোই কোথাও যাওয়া হচ্ছে না। কঠিন পাল্লায় পড়েছি। কোনে কোনো সন্দেহ নেই, বিড়বিড় করে বলল বব। বেটাকে দেখতে পারলে হতো। গলা শোনা যাচ্ছে কিন্তু দেখা দিচ্ছে না। কেমন ভুতুরে না? একজন হাঁক ছাড়ল কাটলি। এসে আগুনটা উস্কে দাও। যা করার আস্তে ধীরে করবে। তোমাদের চাঁদ বদন দেখতে আর একটু আলো চাই। বব নির্দেশ পালন করলো। হাসেলের রিভলভারটার এক গজের মধ্যে দিয়ে গেল। আচমকা একটা তাগিদ অনুভব করলো, ঝাঁপিয়ে পড়ে ছো মেরে তুলে নেবে ওটা। এক গড়ান দিয়ে হাঁটুর উপর বসে গুলি করবে। এ কাজে অভ্যস্ত সে, কিন্তু নির্বুদ্ধিতার পরিচয় দেয়া হবে তাতে। রিভলভারটা হাতে পেলেও গুলি চালাবে কোন নিশানায়? বিজলি চমকাচ্ছে না এখন, আর বৃষ্টিও নামে নেই। নিশ্চিদ্র অন্ধকারে অদৃশ্য কাটলি তাই আবার অনবরত সরে সরে যাচ্ছে নিশ্চয়। গহ্বরটা আলোর বন্যায় ভেসে না যাওয়া অবধি লাকড়ি ঠেসে গেল বব। রাতের গায়েও ছোঁয়া লেগেছে উজ্জ্বলতার। হয়েছে হয়েছে, বলল কার্টলি। যেখানে ছিলে ফিরে যাও। হাসেলের পাশে জায়গাটা পুনর্দখল করলো বব। টান টান নীরবতা ভঙ্গ হচ্ছে শুধু শুকনো লাকড়ির ফটফট শব্দে। ববের দৃষ্টি আকর্ষণ করলো হাসেল। একটা সুযোগ আছে, বলল গলা খাদে নামিয়ে। ও কাছে এলে দুজন মিলে ঝাঁপিয়ে পড়ব। গাধামি হবে, বলল বব। বুলেটের সঙ্গে চালাকি চলে না। তা ঠিক, বলল হাসেল। কিন্তু ও একসঙ্গে দুজনকে ঘায়েল করতে পারবে না। লোকটা নিজেও জানে সে কথা। কাকে লাগাবে ভাবতে গিয়ে দেরি হয়ে যাবে ওর। আর ওই ক সেকেন্ডেরই দরকার আমাদের। আমি অযথা ঝুঁকি নিতে যাব কোন দুঃখে? ফ্যাসাদে জড়িয়েছ তুমি। ও আমাকে ধরে নিয়ে গেলেই বাকি প্রমাণের সুযোগ পাবো হোল্ড আপে জড়িত ছিলাম না। অত সোজা নয় ব্যাপারটা, বোঝে বব। কিন্তু হার্শেলের গোয়ার্তমি ঠেকাতে বিশ্বাস করাতে চাইছে কথাগুলো। এত সরলা পরামর্শ কিসের? গহ্বরের প্রান্ত থেকে দাবি করলো কার্টলি। মাথায় খুব বুদ্ধি খেলছে বুঝি? সৎ পরামর্শ চাইলে বলবো ওসব মাথা থেকে ঝেড়ে ফেলো। কোনো সুযোগ দিচ্ছি না আমি। উল্টো পাল্টা করেছ কি ও দুটোর মতো দশা হবে। নিচে নেমে এলো। থমকে দাঁড়ালো আগুনের ওপারে। চোখ তুলে চাইলো কার্টলি।
তুমি নিশ্চয় হার্শেল ম্যাথুস। জবাব দিল না হার্শেল। লক্ষ্য করছে আগুনটাকে ঘিরে পাক খাচ্ছে গোয়েন্দা, মৃতদেহ দুটো আরো ভালোভাবে দেখার উদ্দেশ্যে। ববের উদ্দেশ্যে আওড়ালো, আমি চিৎকার ছাড়লে ঝাঁপিয়ে পড়ো। জি না, সিলেসের সঙ্গে বলল বব, আমি আর এসবের মধ্যে নেই, অনেক শিক্ষা হয়েছে। তুমি আমাকে আইনের হাতে তুলে দেবে বলেছ। নাসর নাসরের মতো বলল হার্শেল। গেলেনের কথা রাখতে চাইলে এটাই তোমার শেষ সুযোগ। হার্শেল ম্যাথুজের দিকে হতভম্ব চোখ ফেরালো বব। লোকটা আবারও ভুল পাল্টেছে। এক ফোঁটা বিশ্বাস করা যাবে না একে। কিন্তু তারপরও এখনকার কথা আলাদা হতেও পারে ভাবলো। কাটলি যে ওদের ছাড়বে না, এটা না বোঝার মতন বোকা লোক হার্শেল নয়। কাজেই কিসে তার সুবিধা নিশ্চয় উপলব্ধি করতে পারছে। হয়তো সত্যি আন্তরিক সে। স্টেজ লাইনের গোয়েন্দাকে কেন পরাভূত করতে হয়েছে বোঝাতে অবশ্য খানিকটা বেগ পেতে হবে বাগলিকে। কিন্তু সেটা বড় কোনো সমস্যা নয়। কাটলি মার্শালের এমন কোনো পরাণের দোস্ত নয়। এদের চিনি, লাশ দেখে বলল গোয়েন্দা। ক্যান্সাসে দেখেছিলাম বছর দুয়েক আগে। হার্শেলের দিকে চাইল, আর কেউ? না, বলল হার্শেল। ধীরে ধীরে মাথা ঝাঁকালো কাটলি। তোমরা দুই ভাই, এই দুটো, আর ওই ভবগুড়িটা স্টেজে হামলা করেছিলে তোমরা পাঁচজনই তো? ববের কোনো সম্পর্ক নেই স্টেজের ঘটনার সঙ্গে। ববের উদ্দেশ্যে ঝট করে তাকালো কাটলি। তুমি তো তোতা পাখির মতো সারাক্ষণ এ কথাগুলোই আড়ে গেছো। আহারে, জিভ দিয়ে চুকচুক শব্দ করলো। বব লোকটার কথা মন দিয়ে শোনেনি। হাসেলের প্রস্তাবটা বিবেচনা করছে সে উল্টে পাল্টে। শেষবারের মতো বিশ্বাস করবে কি বাল্যবন্ধুটির কথা? বিশ্বাস করলেই বাকি, কাটলিকে পেরে ফেলার ঝুঁকিটা তো কম নয়। আদালত অবধি যেতে পারলেও নিজেকে নির্দোষ প্রমাণ বা লঘু শাস্তি আশা করা হাসেলের জন্য দুরাশা। বব ভালো মতোই উপলব্ধি করছে ওর জন্য বিশেষ কিছুই করার নেই কারো। এত বেশি অপকর্ম করেছে, এত বেশি রক্ত ঝরিয়েছে, আইন শুনবে কেন ওর কথা? তবে হ্যাঁ, আত্মসমর্পণ করলে এখনো হয়তো কিছুটা সহানুভূতি পেতে পারে। হাসেলের উপর দৃষ্টি নিবদ্ধ করল মনে সন্দেহের দোলা। ওর চোখে চোখ পড়তে পড়তে দাঁত বেরিয়ে গেল হাসেলে। কি দোস্ত, রাজি? ক্ষণিকের দ্বিধার পর ছোট করে মাথা ঝাঁকালো বব। মৃত আউটল দুজনের প্রতি আগ্রহ হারিয়েছে কাটলি। লোলুপ দৃষ্টি এখন ওর পড়ে থাকা স্যাডল ব্যাগগুলোতে। স্টেজের টাকা? চামড়ার থলেগুলোর পাশে হাঁটু গেড়ে বসলো। হার্শেল আর ববের দিকে পিস্তল স্থির। বকলস খুলে বাঁধন ঢিলে করে থাবা ঢুকিয়ে দিল ভেতরে। তরে তরে সাজানো প্যাকেটে আঙুলের ছোঁয়া লাগতে হাসি ফুটল ওর চওড়া মুখে। সব এখানেই? সব, বলল হার্শেল। গুড, ভেরি গুড, সন্তোষ প্রকাশ করলো কাটলি বিড়বিড়িয়ে। দড়ির বাঁধন আর বকলস কষে লাগিয়ে শটান উঠে দাঁড়ালো। যেমনকে তেমন পড়ে রইল স্যাডল ব্যাগগুলো। ভুরুকুঞ্চিত মুখে নজর বুলালো লোকটা বন্দীদের উপর। ভাবছি এত কষ্ট করে আবার থ্রি ফর্কসে যাব কেন? আমার কাজ তো শেষ। টাকাটা নিয়ে সোজা ডেনভারে চলে গেলেই হলো। ওখানকার অফিসে বুঝিয়ে দেব লুটের মাল। বব, একে তোমার দায়িত্বে দিয়ে যাচ্ছি, মার্শালের হাতে তুলে দিও। গোয়েন্দার কথাগুলো গভীর মনোযোগে শুনল বব। কার্টলি ব্রাউন সম্পর্কে ফের সেই অদ্ভুত সন্দেহটা জাগছে মনে। দিনের প্রথম ভাগে যেমন জেগেছিল। লোকটা ভণ্ড নয় তো? এইমাত্র যে পরিকল্পনাটার কথা বলল সেটাকে অস্বাভাবিক আর অযৌক্তিক ছাড়া আর কিছু ভাবা যায়? বাগলির কাছে কোনো অভিযোগ পেশ করবে না তুমি? প্রশ্ন করলো। রাগ করলো কার্টলি। দরকার কি? এটা ছাড়া সব কটা ডাকাত মারা পড়েছে। আর মার্শালের কাছে নতুন করে এর বিরুদ্ধে কি অভিযোগটা করব? মার্শালের হাতে অভিযোগের অভাব আছে? টাকাটা হাতে পেয়েছি যখন, আমার আর কোনো আমার কোম্পানির আর কোনো মাথা ব্যথা নেই। প্রচুর টাকা ওখানে। এত টাকা তোমার একার পক্ষে নিয়ে যাওয়া ঠিক হবে না।
তার চেয়ে বরং থ্রি ফর্কসে যাওয়া ভালো। কোনো স্টেজে তুলে গার্ড সাথে নিয়ে চলে যেও। লোক আছে আমার, এবার বলল কাটলি। তাই তো, রেনে আর এডো। বেমালুম ভুলে গেছে বব। কিন্তু এ মুহূর্তে সন্তুষ্ট হতে পারল না সে ওদের কথা শুনে। মাথায় আবারও খেলে গেল ওর কাটলি আদতে এস্টেস কোম্পানির কর্মচারী নয়, আসলে একজন প্রতারক, জোচ্চোর। টাকার নেশায় বুধ হয়ে আছে লোকটা। অপরাধের শাস্তি হলো কি হলো না, তোরাই কেয়ার করে। কিন্তু ডেসমন্ড বাকলি নিশ্চয় জেনে শুনেই দলে নিয়েছে একে। টানিক। কিন্তু বব বুঝতে পারছে সদ্য পরিচয় ফাঁস হবেই লোকটার, আগে আর পরে। এখন প্রশ্ন হচ্ছে, এক ডাকাতের হাত থেকে টাকাটা আরেক ডাকাতের হাতে বললে লাভ কি? আরো জটিল জালে হয়তো ফেসে যেতে হতে পারে ববকে, অর্থাৎ মূল্যবান সময়ের আরো অপচয়। কিন্তু হাসটেল আর ও মিলে কাটলিকে শহরে ধরে নিয়ে যেতে পারলে লাভ আছে। লোকটা আউটল প্রমাণিত হলে মস্ত উপকার হতে পারে হার্শেলের। এ কাজ এ কাজে সফল হতে হলে অবশ্য রেনে আর এডোকেও সামলাতে হবে ওদের। তবে কেন জানি মনে হচ্ছে ওরা আশেপাশে নেই, ওর আশেপাশে নেই ওরা। থাকলে ওদের সাহায্য কামনা করত কাটলি। কোনো বিশেষ উদ্দেশ্যে হয়তো পেছনে কোথাও রেখে এসেছে ওদের গোয়েন্দা পাহারায়, কে জানে। চোরাচাহনি হানলো ও বন্ধুর দিকে। মাথাটা মেদো উপর নিচ করলো। শালা স্যাডল ব্যাগগুলো যখন তুলবে। মাথা জাকালো হাসেল। এই মেয়া, কি বললে ওকে? ববের দিকে সন্দেহের চোখে চাইল কাটলি। ঘোত করে উঠল বব। কি আর বলবো, নিজের ভাগ্যকে একটু গালমন্দ করছিলাম। দীর্ঘ দু মুহূর্ত ওর দিকে একদৃষ্টে চেয়ে রইল গোয়েন্দা। সহজ অমায়িক ভঙ্গিটা উবে গেছে চেহারা থেকে। হাসেল ম্যাথুসের রিভলভারটার কাছে চলে এলো। আড়াআড়ি লাথি মারতে একটা ঝোপে গিয়ে সে ধরল ওটা। মুখোমুখি হলো এবার সে বন্দীদের। আমি এখন ঘোড়ার কাছে যাচ্ছি, নিচু স্পষ্ট স্বরে বলল। আগুনের ওপাশে চলে গেলে আমাকে আর দেখতে পাচ্ছ না, আমি কিন্তু ঠিকই পাবো। তোমরা যে যেখানে আছো দাঁড়িয়ে থাকবে। 5 মিনিট, ঠিক 5 মিনিট, বোঝা গেছে? তারপর যা খুশি করতে পারো। লোকটাকে স্যাডল ব্যাগের দিকে বিছাতে দেখলো বব। ওগুলো তোলার জন্য হাঁটু ভাঁজ না করা অবধি অপেক্ষা করলো সে। তারপর ধর শালাকে বলে চেঁচিয়ে উঠে লোকটার উদ্দেশ্যে ঝাঁপ দিল। জড়ামড়ি করে পড়ে গেল ওরা। মুহূর্তে পাল্টা আক্রমণ চালালো কাটলি। শক্তিশালী লোকটার প্রচণ্ড ঘুষি বুকে হজম করতে হলো ববকে। আরেকটা ফেটে পড়ল ওর চোয়ালে। চোখের কোণে দেখতে পেল দা চালানোর ভঙ্গিতে কোপ মারল হার্শেল কাটলির মুখে। গোয়েন্দা কাটলি মুখ ফিরিয়ে এড়ালো মারটা। লড়াইয়ের কোনো এক মুহূর্তে গোয়েন্দার পিস্তল ধরা হাতটা চেপে ধরেছিল বব। দেহের সমস্ত ওজন ব্যবহার করে গহ্বরের ধূলিময় মেঝেতে গজাল মেরেছিল যেন হাতটাকে। এখন লোকটাকে ওটা মুক্ত করতে দেখলো গুলি করতে পিস্তল তুলছে। পিস্তলটা আঁকড়ে ধরল মুখের কয় ইঞ্চি দূরে। ঝুচ্ছে যখন কানে তারা লেগে গেল গুলির শব্দে। আগুনের ঝলকে ধাঁধিয়ে গেল চোখ, মুখের চামড়া আর চোখ পাউডারের ছিটে লেগে জ্বালা করে উঠল। কাপড় পোড়ার কটু গন্ধ নাকে এলো। কার জানে না গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। অর্ধপনত অবস্থান থেকে কাটলির চোয়াল বরাবর ঘুষি ঝাড়ল, কিন্তু ওর বিদঘুটে ভঙ্গির কারণে জোরালো হলো না আঘাতটা। গোয়েন্দার বুক আর খড়খড়ে চিবুক ঘেঁষে কেটে গেল মাঠটা। লোকটা এখনো পিস্তল চালাতে সচেষ্ট। ওর বাহুতে কোপ মেরেও ওটা ফেলতে ব্যর্থ হলো বব। হার্শেল ম্যাথুসকে এবার দেখতে পেল টাকা ভর্তি স্যাডল ব্যাগগুলো নিয়ে নিভন্ত আগুনের ওপাশে অন্ধকারে সটকে পড়ার তাল করছে। চিৎকার করে ওকে থামাতে চেষ্টা করলো বব, কিন্তু কে শোনে কার কথা। হার্শেলের মাথায় তখন একটি চিন্তা, বব আর কাটলির মারামারির সুযোগে গা ঢাকা দেবে। রাগে সর্বাঙ্গে আগুন ধরে গেল যেন ববের। হার্শেলের মনে তবে এই মতলব ছিল
গোয়েন্দাকে ঠেকাতে ওকে ব্যবহার করেছে। ওর অন্ধ আক্রোশে গোয়েন্দা বেচারার বেহাল দশা। গায়ের ঝাল ঝাড়তে লাগলো বব লোকটার উপর। কাতরে উঠে একপাশে গড়িয়ে গেল কাটলি। দেখতে পেল পালাচ্ছে হার্শেল। শরীর মুচড়ে নিজেকে মুক্ত করে তড়িৎ গুলি চালালো। ভারী বুলেটের ধাক্কায় হোঁচট খেতে দেখলো বব হার্শেলকে। পড়ে গেছে মুখ থুবড়ে। পর মুহূর্তে দেখা গেল ওর উপর হামলে পড়েছে গোয়েন্দা। গদার মতো ব্যবহার করছে পিস্তলটা। ঘৃণায় বিকৃত লোকটার মুখের চেহারা ঘাম আর ধুলোয় মাখামাখি। ভেবেছিস তোরা টাকা নিয়ে পালাবি? গর্জন ছেড়ে বাড়ি মারল পিস্তলের। বব গড়িয়ে চলে এলো লোকটার কাছে। হাত চেপে ধরে ঠেসে ধরল মাটিতে। ডান হাতে বোমা ফাটালো প্রতিপক্ষের চোয়ালে। চোখে সর্ষে ফুল দেখল লোকটা, কিন্তু তারপরও সাধ্যমতো ঝুঁজে চলল ছাড়া পেতে। লোহার মুগুর পড়ল এবার গোয়েন্দার অরক্ষিত চোয়ালে। দ্বৈত প্রতিক্রিয়া হলো আঘাতটার। রুক্ষ মাটিতে হেড করল কাটলির মাথার পেছনটা। এর পরপরই গায়ের সমস্ত শক্তি ঢেলে কাটলির নাকে ডান হাতের আরেকটা মুষ্টাঘাত উপহার দিল বব। আমাকে রিজ রানার বলার শাস্তি, শ্বাসের ফাঁকে বলল। গুঙিয়ে উঠে নিশ্চল হয়ে গেল গোয়েন্দা ববের দেহের নিচে। এক মুহূর্ত নিথর পড়ে রইল বব। হা করে শ্বাস টানছে, সে সঙ্গে লক্ষ্য রাখছে বিশালদেহী লোকটার প্রতি। নিশ্চিত হলো লোকটা সত্যি সত্যি জ্ঞান হারিয়েছে, ভান করছে না। এক গরান দিয়ে উঠে পড়ল। কাটলির অসার আঙুল থেকে খসিয়ে নিয়েছে পিস্তল, ঠেসে দিল নিজের হোলস্টারে। চরকির মতন হার্শেলের উদ্দেশ্যে ফিরল বব। কিন্তু কোথায় হার্শেল? মার খেয়ে যেখানে পড়েছিল সেখানটা ফাঁকা। দ্রুত এগোলো বব। হয়তো শরীর টেনে আধারে গিয়ে পড়ে আছে। পর মুহূর্তে উপলব্ধি করল বব অনুমানটা বেঠিক। ছুটন্ত ঘোড়ার খুরের শব্দে বুঝতে বাকি রইল না হার্শেল পালাচ্ছে। টাকা পয়সা নিয়ে পুবে হারিয়ে যাচ্ছে ও। অশ্লীল একটা খিস্তি বেরোলো ববের মুখ থেকে। ঘুরে চাইল এবার কাটলির দিকে। তখনও অচেতন পড়ে রয়েছে গোয়েন্দা পোবর। আর সময় নষ্ট করল না বব। ফিরে এসে হ্যাটটা তুলে নিয়ে ছুট লাগালো বেটার উদ্দেশ্যে। ওটাকে বাঁধনমুক্ত করে এক লাফে উঠে পড়ল স্যাডলে। এক ঝটকায় ওটার মুখ ঘুরিয়ে পদশব্দ অনুসরণ করে ছোটালো। হাসেলকে পাকড়াতে বদ্ধপরিকর। কালো মেঘের বোরখায় তখনও ঢাকা পড়ে আছে রাতটা। দুরাগত বিদ্যুৎ চমক আর বাজের গুরুগুরু শব্দ শেষ পর্যন্ত ঝড়ের আগমন বার্তা ঘোষণা করল। রেকাবে উঠে দাঁড়িয়ে কান পাতল। হাসেলের ঘোড়ার খুরের আওয়াজ ক্ষীণ এবং দ্রুত পূব থেকে ভেসে আসছে। বেটার উপর সবটা ব্যাপার ছেড়ে দিল বব। মনে প্রাণে গতি কামনা করছে সে, কিন্তু তাই বলে জানোয়ারটার উপর কোনো চাপ প্রয়োগ করছে না। বড় দুর্গম রাস্তা। ওয়াশের মেঝে আলগা বালিতে আর ছোট ছোট কাকড়ে ছাওয়া। ছাড়া ছাড়া ভাবে পড়ে রয়েছে বিশাল সব পাথর। এঁকে বেঁকে ছুটতে বাধ্য হচ্ছে ঘোড়াটা। রাসান, অলিভ, ব্রার, টামারাক আর মেসকিটের পুরু ঝোপঝাড়ে ঠাসা এলাকাটা। কাঁটাঝোপের আঁচড়ে কাপড় চোপড়ের আর ঘোড়ার চামড়ার অংশবিশেষ প্রায়ই খোয়াতে হচ্ছে। বেটা বেশ জলদি ক্লান্ত হয়ে পড়লে ওটাকে হাঁটার গতিতে রাইড করতে লাগলো বব। সামনে ম্যাথুজের সারা শব্দ শোনা যাচ্ছে না আর। বলা শক্ত, বিশ্রাম নিতে থেমেছে নাকি আঘাতের কারণে পড়ে গেছে ঘোড়া থেকে, কিংবা কে বলতে পারে, হয়তো শ্রবণ ক্ষমতার বাইরে চলে গেছে। কিন্তু সে কিভাবে সম্ভব? যতই দাবড়ানো হোক না কেন, এমন বন্ধুর জমিতে কোনো জানোয়ারের পক্ষেই ওই গতিতে বেশিক্ষণ ছোটা সম্ভব নয়। আর সওয়ারি যদি আহত হয় তবে তো প্রশ্নই ওঠে না। বৃষ্টি নেমে গেছে ইতিমধ্যে। ঠান্ডা পানির পরশে প্রাণটা জুড়িয়ে গেল ববের। বেটারও আরাম হবে, কিন্তু একটানা কিছুক্ষণ বৃষ্টি পড়তে থাকলে বিপদ আছে। আর
ওয়াশগুলা সয়লাভ হয়ে যাবে ঘোলা পানিতে, জটিল হয়ে দাঁড়াবে সবকিছু। ছোট্ট একটা হ্রদে চড়ে থমকে দাঁড়ালো বব। ঘন ঘোর অন্ধকার, 50 ফুটের ওদিকে দৃষ্টি চলে না, কিন্তু তবুও কয়েক মিনিট ব্যয় করলো বব নিচে মাটি পরখ করতে। মনে পড়ল রাতে হাসিল আর আউটল দুজনকে কিভাবে পেরিয়ে চলে গিয়েছিল। ভয় হচ্ছে এবারও একই কাণ্ড হতে পারে। এবার তো আর দৃষ্টি আকর্ষণ করবে না কোনো আগুনের আভা, ফিরিয়ে আনবে না তাকে। সচেতন থাকলে হাসেল আধারের সবটুকু সুবিধে গ্রহণ করবে, আলো জ্বালবে না বা শব্দ করবে না। বৃষ্টি ধরে এসেছে, চারপাশের নিখাত আধার ভেদ করতে চাইছে ববের চোখ। ঠিক এমনি সময় বিজলির ঝলকে আলো হয়ে গেল দুনিয়া। ক্ষণিকের জন্য চোখে পড়ল ওর একজন রাইডার কয়েকশো গজ দূরে ছোট্ট একটা ঢাল বেয়ে উঠে যাচ্ছে। ব্যাস, এটুকুই। তারপর চারদিক আবার কালো। লোকটা নিঃসন্দেহে হাসেল ম্যাথুস। আর কারো ঠেকা পড়েনি এহেন দুর্যোগের রাতে এই নির্ঝর প্রান্তরে বেড়াতে বেরোবে। বেটাকে ফের চালু করলো বব। পিঠে তবলা পিটছে বৃষ্টির ফোঁটা। নব উদ্যমে শুরু হয়েছে ঝড়। ধীরে সুস্থে এগোচ্ছে সে। হার্শেল যে ঢালটা বেয়ে উঠেছে, বিক্ষিপ্ত বিজলি চমকে সেটাকে চিনতে অসুবিধে হচ্ছে না। ভিজে চুপসে গেছে ও। জামা কাপড় সেটে রয়েছে গায়ে, শীত করছে। দমকা ঠান্ডা বাতাস দাঁত বসাচ্ছে হাড়ে। বেটার কষ্ট শুরু হয়েছে আবারও। পানি জমে গেছে ওয়াশের মেঝে দিয়ে, বয়ে যাচ্ছে গোড়ালি গভীর চোত। জলমগ্ন আরোগুলো তাদের সঞ্চিত পলিময় মাটি বিতরণ করছে অকাতরে। নিচু জমিতে বেশিক্ষণ থাকা যাবে না। উদ্বিগ্ন নয়নে সামনে চেয়ে রয়েছে বব। অপেক্ষা করছে আলোর পরবর্তী সংকেতের জন্যে। হাসেল যে ঢিবিটায় উঠেছিল সেটার কাছাকাছি পৌঁছে যেতে চাইছে। এর ফলে উঁচু জমিতে ওঠা যাবে। ঝড় বৃষ্টি না থামা অবধি চূড়োয় অপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে। হাসেলও হয়তো বুঝতে পেরেছে ব্যাপারটা। আর যদি নাও পারে, ঘোড়াটা ওকে অচেতন আবিষ্কার করলে থেমে পড়বে নিজে থেকেই। ঘোড়ারা বলা যায় এসব অঞ্চলের ভূমিপুত্র। অনেক ক্ষেত্রেই মনিবের চাইতে বেশি বিচক্ষণতার পরিচয় দেয় তারা। বিদ্যুতের চমক। ঢালের নিচে এসে পড়েছে বব। চড়াই বাইতে শুরু করলো। পাহাড় না হলে ওয়াশের মেঝে ছাড়িয়ে অনেক উপরে উঠে গেছে এটা। বানের জলে ভেসে যাওয়ার ভয় নেই। হু হু করে বেড়ে চলেছে পানি এ মুহূর্তে। প্রবাহমান প্রশস্ত নদীতে পরিণত হয়েছে ওয়াশটা। গাছপালা ঝোপঝাড়ের মতন কিছু রয়েছে মনে হচ্ছে টিলা শীর্ষে। খানিকটা স্বস্তিবোধ করলো এতে বব। বেদম বৃষ্টির কবল থেকে ঘোড়াসহ বাঁচতে একটা আশ্রয় জুটলেও জুটতে পারে। পাহাড়ের মাথায় পৌঁছে গেল ওরা। হঠাৎ ঝাঁকি খেয়ে থেমে গেল ঘোড়াটা। নিবিড় অন্ধকার ভেদ করে সামনে চাইল বব। বিজলির ঝলক, উত্তরে সরে গেছে ঝড়। টেইলে একটা ঘোড়া দাঁড়িয়ে, স্যাডলে মুখ থুবড়ে পড়ে রয়েছে ওটার রাইডার। নিঃসন্দেহে হাসেল ম্যাথুজ। ঘোড়া থেকে তড়িৎ অথচ সাবধানে নেমে পড়ল বব। একদার ঘনিষ্ঠতম বন্ধুটি সম্পর্কে অনিশ্চিত। পিস্তল বের করে পাটিয়ে পেটিবে এগোচ্ছে। হাসেলি এটা, তবে সাবধানতার কোনো প্রয়োজন নেই। অজ্ঞান সে। ওর এবং নিজের ঘোড়াটার লাগাম এক করে পরবর্তী বিদ্যুৎ চমকের জন্য প্রতীক্ষা করতে লাগলো বব। একটু পরে নিখাদ অন্ধকারের দেয়াল ভেঙে পড়ল। একই সঙ্গে নিজের অবস্থান জানা হয়ে গেল ববের। ডান পাশে পাতলা ঝোপঝাড়, পাহাড়ের ভুরুর সামান্য উপরে। বিনা বিধায় বিনা দ্বিধায় ঘোড়া দুটোকে ওদিকে নিয়ে গেল। বৃষ্টি আর বাতাসের ঝাপটা থেকে পুরোটা না হলেও অনেকখানি বাঁচল। এতেই চলবে। মনে মনে খুশি হয়ে উঠল বব। স্যাডল থেকে হাসেলের অচেতন দেহটা তুলে নামিয়ে দিল ভেজা মাটিতে। বড় ভাইয়ের মতো প্রায় একই জায়গায় গুলি খেয়েছে এও। ক্ষতটা বেঁধে দেয়া ছাড়া এ মুহূর্তে আর কিছু করার নেই ববের। এখন জমে মানুষের টানাটানি চলছে। বড়জোর আর কয়েক ঘন্টা। আগুন ধরানোর কথা চিন্তাও করা যায় না। শুকনো ম্যাচ বা লাকড়ি কোনোটাই নেই। সমস্যা দুটো কাটানো গেলেও আগুন জ্বালতো না। এখন জ্বালতো না ও।
কাটলি ব্রাউনকে সংকেত দেখিয়ে টেনে আনবে কে? হাসেলের আরামের জন্যে যতটুকু সম্ভব করল। বৃষ্টি ধরে এসেছে, মিহিধারায় পড়ছে এখন। ক্লান্তিতে ভেঙে পড়তে চাইছে ববের দেহ। পুরো একটা ঝোপের গায়ে ঠেস দিয়ে চোখ বুঝল। হাসেল জ্বরের ঘরে ঘুমিয়ে উঠে একবার কি একটা বলতে চটকা ছুটে গেল ববের। আরেকবার খুরের চাপে একটা মরা ঢাল ভাঙলে সজাগ হলো। ভেজা কাকের দশা ওর। ভোরের দিকে শেষবারের মতো চোখ মেলল। সূর্য শীঘ্রই উত্তাপ নিয়ে হাজির হবে ভাবতে খুশি হয়ে উঠল মনটা। হঠাৎ দাঁড়িয়ে পড়ল বব। পা দাপিয়ে স্বাভাবিক করতে চাইছে রক্ত চলাচল। এরিফাকে নজর বুলিয়েছে হার্শেলের উপর। ঘুমোচ্ছে এখনো। মুখের চেহারায় রং অস্বাভাবিক উজ্জ্বল দেখালেও শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। এবার ঘোড়াগুলোর খবর নিতে গেল। পাহাড়ের এক চিলতে ঘাস জমিতে চড়ে বেড়াচ্ছে ক্ষুধার্ত ক্লান্ত জানোয়ার দুটো। কমিনিট বাদে যখন ফিরল ও আহত লোকটি তখন সজাগ। বব হাঁটু গেড়ে বসলো ওর পাশে। নিজের আবেগ সম্পর্কে নিঃসন্দেহ নয়। হাসেল ম্যাথুস বারে বারে চোখ উল্টে নিয়েছে, কথা রক্ষা করেনি। এখন মৃত্যুপথ যাত্রী লোকটির প্রতি কি অনুভূতি পোষণ করা উচিত বুঝতে পারছে না বাব। আফসা একটা হাসি ফুটিয়ে তুলতে পারল ওকে দেখে হাসেল। এখনো হাল ছাড়নি? তুমি আমাকে এত ভালোবাসো? আমার জন্য তুমি তোমার কলিজার টুকরাকে ছেড়ে চলে গিয়েছিলে। কিন্তু দোস্ত, সত্যি কথা বলছি, আমি তোমাকে ওই পরিমাণ ভালোবাসতে পারিনি। হয়তো সেটা আমার অক্ষমতা। কথাগুলো বলতে গিয়ে হাঁপিয়ে উঠল হাসেল। যাকে তোমাকে আর জ্বালাবো না দোস্ত। আমার ঠিকানা এখন একটাই। আকাশে তর্জনী দেখালো ও। বব নিরুত্তর। জখমটা কতখানি গভীর বলে দিতে হবে না। আমার খেলা শেষ এখন। সেরাক করল বব। তুমি রাইড করতে পারলে ডাক্তারের কাছে নিয়ে লাভ নেই। কাটলির কি খবর? পশ্চিম দিকে বুড়ো আঙুলের গুঁতো মারল বব। আছে ওদিকে কোথাও। খুঁজে ফিরছে হয়তো আমাদের। গুলির শব্দে ওর চেলা দুটোরও জুটে পড়ার কথা। টাকাটা ওর হাতে তুলে দিলে হতো। মাথা নাড়ল বব। না, ওর কাছে না। ও স্টেট কোম্পানির লোক নয়, আমি এখন নিশ্চিত। ও আরেকা উঠল। হাত করতে চাইছে লুটের মাল। বাগলিদের কিভাবে বোকা বানিয়েছে বলতে পারবো না, তবে বানিয়েছে। নড়ে উঠল হাসেল। তবে কি করবে ভাবছো? টাকাটা বাগলির কাছে নিয়ে যাব। তাতে মালিকের জিনিস মালিকের কাছে পৌঁছে যাবে। এক মুহূর্ত ইতস্তত করলো হাসেল। সোজাসুজি চাইল ববের দিকে। বব, টাকাটা যদি আমি তুলে দিই বাগলির হাতে, মানে তুমি যেমনটা চাইছিলে? কথাটার বিপরীতে ফাঁকা দৃষ্টি ফিরিয়ে দিল বব। মনোভাব প্রকাশ করল না। এবার কাজ ঝাঁকালো আলতো। লম্বা সফর আর কাটলির দল পেছনে লাগলে তো কথাই নেই। তুমি পারবে কিনা সন্দেহ। পারবো, শ্বাসের ফাঁকে বলল হাসেল। অন্তত বাগলির কাছে না পৌঁছানো পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারবো নিজেকে। তারপর যা হয় হবে। কাজটা আমাকে করতে দাও দোস্ত, আমার শেষ অনুরোধ। বেশ, বলল বব, কিন্তু তাহলে আমাকে স্যাডলে বেঁধে নিয়ে যেতে হবে। আর একবার যাত্রা শুরু করলে কিন্তু আর কোনো থামাথামি চলবে না। যা ভালো মনে করো, বলল হাসেল। আমি শুধু ওখানে পৌঁছতে চাই। বব উঠে গিয়ে ঘোড়াগুলোকে ফিরিয়ে আনলো। আহত লোকটিকে স্যাডলে তুলে বেঁধে দিল ওর দড়ি দিয়েই। পড়ে যাওয়ার ভয় নেই এখন আর। বাঁধার সময় দু একবার গুঙিয়ে উঠেছে হার্শেল। কাজ শেষে ওর দিকে চেয়ে দেখে বব মুখটা পাণ্ডুর হয়ে গেছে বেচারার। সত্যি যেতে চাও তো? প্রশ্ন করল বব। কি বললাম এতক্ষণ? পাল্টা বলল হার্শেল। চলো। ছোট্ট একটা রশি এঁটে দিল বব হার্শেলের শরীরটার শরীরটায়। উঠে বসলো স্যাডলে। দু মুহূর্তে ঠায় বসে ভেবে দেখলো কোন পথে ফিরলে ভালো হয়। সিদ্ধান্ত নিতে পারল না। উঠে এলো পাহাড়ের চূড়োয়। গত ঘন্টাগুলো গত ঘন্টাগুলোয় পেরিয়ে আসা টেলটিতে দৃষ্টি বোলালো। সবচেয়ে সহজ আর কম সময়ের ফিরতি পথ হয়তো এটাই। চিন্তায় সেদ পড়ল ওর। ঠিক নিচেই কাটলি ব্রাউন, বড় জোর 6 মাইল দূরে। 12
রিজ থেকে চকিতে সরে গেল বব। আশা করছে কাটলি দেখতে পায়নি ওকে, কিন্তু পর মুহূর্তে উপলব্ধি করলো কিছু আসে যায় না তাতে। বৃষ্টি এর আগে বব বৃষ্টি এর আগে বর হয়ে দেখা দিয়েছিল ওদের জন্যে। এবার দেখা দিল সাপ হয়ে। ওদের ঘোড়ার খুরের ছাপ ধুয়ে গিয়েছিল বৃষ্টির পানিতে, আর এখন মাটিতে ওদের প্রতিটি পদক্ষেপ স্পষ্ট ফুটে উঠবে। হাসেলের দিকে তাকালো। আদৌ সচেতন লোকটা ওর কাজকর্ম সম্বন্ধে আবছা অবগত। পূবে নজর ফেলালো বব। বুনো রুড জমি বিস্তৃতি পেয়েছে। কাটলির অনুসন্ধানী চোখে ফাঁকি দিতে প্রচুর আড়ালের ব্যবস্থা রয়েছে, কিন্তু গতিপথে ঠিক থ্রি ফর্কসের বিপরীত। গতিপথ ঠিক থ্রি ফর্কসের বিপরীত। উত্তরে প্রান্তরে এবড়োখেবড়ো সীমানায় সারিবদ্ধ অটুট পাহাড়, তেমন একটা উঁচু না হলেও ঘোড়ায় চড়ে ডিঙানো অসম্ভব। দক্ষিণে সবচাইতে জঘন্য রূপ ধারণ করেছে প্রান্তর, বাধাপ্রাপ্ত হয়েছে একই ধরনের পর্বতসারিতে। আধবোজা চিন্তামগ্ন চোখে এলাকাটা নিরীক্ষ করে নিল। কার্টলি ব্রাউন ঢালবে ওদের পাহাড়টিতে উঠতে শুরু করা পর্যন্ত অপেক্ষা করলে পালানোর একটা সুযোগ পাওয়া যেতে পারে। পাহাড় থেকে নেমে নিচে চক্কর মারবে ওরা, ফিরে আসবে পশ্চিম দিকের টেইলে। পাহাড় থেকে নেমে নিচে চক্কর মারবে ওরা, ফিরে আসবে পশ্চিম দিকের টেইলে। এর ফলে থ্রি ফর্কসের রাস্তায় পড়বে, কিন্তু বিপদের ঝুঁকিটাও বেড়ে যাবে সে সঙ্গে। বিপজ্জনকভাবে কমে আসবে কাটলির সঙ্গে ওদের দূরত্বের ব্যবধানটা। শেষমেশ অপেক্ষা করার সিদ্ধান্ত গ্রহণ করলো। সঙ্গে রয়েছে কাটলির কাছ থেকে কেড়ে নেওয়া পিস্তল, কিন্তু কায়দাটাকে বাতিল করে দিল সে। এডো আর রেনে আশেপাশেই আছে। গোলাগুলির শব্দে আধারপুরে হাজির হয়ে যাবে। তখন আহত হাসেলকে সঙ্গে নিয়ে এক পেশের লড়াইয়ে নামতে হবে ওকে। সিদ্ধান্তে এসে ঘোড়া থেকে নেমে দ্রুত পাহাড় শীর্ষে উঠে এলো বব। ঢালের পাদদেশে পৌঁছে গেছে গোয়েন্দা। সময় নষ্ট করা যাবে না। বেটার কাছে তড়িৎ ফিরে এলো। স্যাডলে চড়ে বসে হাসেলের ঘোড়ার লিড রোপ মুঠোয় নিয়ে টেল ধরল। ডান ধারের ঘন ঝোপের জটলার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে এগোচ্ছে। ঘোড়া দুটোর গায়ে পায়ের ছাপ মুছে দেয়া গেলে ভালো হতো, কারণ পেছনে পরিষ্কার দেখা যাচ্ছে ট্রাক। শুকনো আর ধুলোটে হলে ঝোপের একটা পাতা ভরা ডাল ভেঙে নিয়ে অতি সহজেই ঝাড় ফোঁস করা যেত, কিন্তু কর্দমাক্ত নরম মাটিতে ওর হাত পা বাঁধা। রাস্তাবিহীন ঢাল ধরে নেমে আসার কাজটা ধীরে এবং কৌশলে সারতে হলো। ঘোড়া দুটোর পা পিছলে যাচ্ছে ক্রমাগত। কয়েকবার তো ববের মনে হয়েছিল হুমড়ি খেয়ে পড়ে যাবে বুঝি, কিন্তু ভারসাম্য বজায় রেখে ঠিকই পতনের হাত থেকে রক্ষা করতে পারল জানোয়ার দুটো নিজেদের। ওর ঘোড়াটা হোঁচট খেলে প্রতিবারই অনুচ্চস্বরে কাঁদতে উঠছে হার্ষেল, কিন্তু কোষে বাধার ফলে পড়ে যাবে এমন আশঙ্কা একবারও হয়নি ববের। পাহাড়ের পাদদেশে নেমে থমকে দাঁড়ালো ওরা। চূড়ার দিকে এক ঝলক চাইল বব। তা প্রায় শখানেক গজ উঁচু হবে। কাটলির কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। পৌঁছায়নি নাকি? পুরু ঝোপঝাড় আর বিপুল পাথরের স্তূপ দৃষ্টিপথে বাধার সৃষ্টি করছে। প্রশ্নটার উত্তর অজানাই রয়ে গেল। এখন সেফ জুয়া খেলতে হবে। ও চাইছে কাটলি এ মুহূর্তে ওদের গতরাতের ট্র্যাকগুলো পরীক্ষা করুক মন দিয়ে। কোনো কারণে যদি ঢালের কোথাও থেমে থাকে লোকটা, তবে মহাবিপদ। টেইলে পড়ামাত্র ওদের দেখে ফেলবে। তখন আর সম্মুখ যুদ্ধ ছাড়া গতি থাকবে না। হার্শেলকে বেঁধে রাখা দড়িটা পরখ করে সন্তুষ্ট চিত্রে ফের সামনে এগোলো বব। নির্দিষ্ট রাস্তা না থাকলেও যাত্রাটা সহজতর হচ্ছে এখন। ঘোড়াগুলো সমতল জমি পেয়েছে যেহেতু, পাহাড়টাকে কেন্দ্র করে পাক খেলো ওরা। এমন একটা জায়গায় পৌঁছলো যেখান থেকে বড় রাস্তাটা পরিষ্কার চোখে পড়ে। বব ঘোড়া থেকে নেমে পায়ে হেঁটে এগিয়ে গেল। নিচু একটা টিলায় চড়ে চাইল ঢালের দিকে। নির্জন। কাটলি রয়েছে উল্টো দিকে। কাদায় অসংখ্য পায়ের ছাপ দেখে হয়তো হকচকিয়ে গেছে।
বব তো তাই চায়। ট্রাকগুলো কোন দিকে গেছে যখন আবিষ্কার করবে লোকটা, ওরা তখন চলে যাবে অনেক দূরে। মেয়েটার কাছে তড়িঘড়ি ফিরে এলো বব। উঠে পড়ল স্যাডলে। হাতে হার্শেলের ঘোড়ার লিড রোপ পেঁচিয়ে জোর কদমে হাঁটিয়ে নিয়ে চলল। পাহাড়টাকে চক্রা আকারে ঘোরা শেষে টেইলে পৌঁছলো ওরা। পেছনের চূড়ার দিকে এক নজর চাইল। কাটলি কোথায়? এখনো ওপাশে রয়ে গেছে। হার্শেলের ঘোড়াটা তাল মেলাতে ব্যর্থ হচ্ছে বলে বাধ্য হয়ে বেটার গতি কমাতে হলো। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই সরেলটা ওর অভিপ্রায় বুঝে গেল এবং ওয়াশের মেঝে ধরে ছুটে চলল ওরা। রেনি আর এডো গেল কোথায়? প্রশ্নটা হুল ফোটাচ্ছে ববের মনে। কাটলির কাছে পিঠে থাকার কথা ওদের, কিন্তু এখন পর্যন্ত ওদের টিকিরও সন্ধান পাওয়া যায়নি। ওরা কি প্রান্তরের ঝোপে ছাওয়া ভাঙাচোরা গভীরে ওত পেতে আছে ববের জন্যে? টেইলের কোনো গুরুত্বপূর্ণ অবস্থানে ওদেরকে বহাল করে থাকতে পারে গোয়েন্দা অনুমান করেছে কি ববের পরিকল্পনা? সতর্ক চোখে সামনেটা পরখ করছে ও। নিরাপত্তার সাথে গতি কমিয়েছে। ঘোড়াল রাস্তায় যতবারই কোনো উঁচু ঢিবিতে উঠেছে কাটলিকে দেখতে চেষ্টা করেছে ঘাড় ফিরিয়ে। দেখতে পারেনি পারেনি অবশ্য একবারের জন্যও। সামনের দিকেও তীক্ষ্ণ নজর রেখেছে। সামান্যতম নড়াচড়া বা ক্ষীণতম রং ধরা পরে যদি চোখে, হয়তো নির্ণীত হবে রেনি আর এডোর অবস্থান। কিন্তু ওদেরও দেখা নেই। আছে ওরা সামনে ঘাপটি মেরে। জানে বব এই জঘন্য এলাকায় ওদের সাহায্য না নিয়ে পারে না কাটলি। গত রাতের লড়াইয়ের পর উদয় হয়েছিল ওরা। গহ্বরে নিস্তিচ্ছে। কাটলি ওদেরকে ঠান্ডা মাথায় পাহারায় বসিয়েছে জায়গা মতন। পূব দিগন্তে সদম্ভে নিজেকে জাহির করল দিবাকর। মুহূর্তে উষ্ণ আরামপ্রদ হয়ে উঠল চারপাশ। ঠান্ডার ভাবটা ধীরে ধীরে কেটে যাচ্ছে ববের খিলধরা আড়ষ্ট দেহ থেকে। হার্শেল ম্যাথুজের দিকে তাকালো। বাতাসের আরামদায়ক উষ্ণতা বা চারপাশের কোনো কিছু সম্বন্ধেই সচেতন মনে হলো না ওকে। চালের বস্তার মতন পড়ে রয়েছে সে স্যাডলে। ঝাঁকি খাচ্ছে ঘোড়ার চলার গতির সঙ্গে। কাহিল ভঙ্গি পরিস্ফুট ওর দেহে। ভারী পাথরের চেপে ভারী পাথরের চাপে বুঝে রয়েছে যেন চোখ জোড়া, তবুও বেঁচে রয়েছে। মুখ হা করে একবার শুকনো ঠোঁট ভিজিয়ে নিতে দেখলো ওকে বব। আর এর খানিক পরেই লাল চুলো রেনিকে দেখতে পেল সে। দীর্ঘ একটি রিজের শীর্ষে থেমে পড়ল ওরা। রেনি সশরীরে দাঁড়িয়ে আছে বেশ খানিকটা দূরে। এখানে দেখতে পাবে ওকে ভাবেনি বব। অতিকায় ওয়াশটির মুখের কাছে অবস্থান নিয়েছে লোকটা। উল্টো দিকে দৃষ্টি ফেরালো বব। এডো দণ্ডায়মান সেখানে। এবার বুঝতে পারল বব কাটলি কি বুদ্ধি খাটিয়েছিল। প্রান্তরে ঢোকার এবং বেরোনোর মুখে পাহারায় বসিয়েছিল চেলাদের এবং নিজে একা গিয়েছিল তল্লাশি চালাতে। ওকে ফাঁকি দিয়ে পালাতে চাইলে ধরা পড়তেই হবে ওর লোকদের হাতে। দিগন্তের নিচে ঘোড়ার রাশ টেনে বিষয়টা ভেবেচিন্তে দেখল বব। এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই কোনো। 3 ফর্কস খুব বেশি হলে আর 10 কি 12 মাইল। কিন্তু ভয়ঙ্কর 2 অস্ত্রধারীর বিরুদ্ধে একা কিভাবে এটে উঠবে ও? গুলির শব্দে তেড়ে আসবে কাটলিও। খুব যে একটা পেছনে রয়েছে সে এমন বলা যায় না। যদিও সকাল থেকে দেখা পায়নি লোকটার, কিন্তু চোখ বুঝে বলা যায় ওদের ট্র্যাক ধরে ঠিকই ধেয়ে আসছে সে। এখন যাই করুক না কেন বব নিঃসারে সারতে হবে। ধোকা দিয়ে বা অন্য কোনোভাবে যদি রাস্তা করে নিতে পারে। বেটাকে চালু করলো। ঠিক পেছনেই রয়েছে হাসিলের সরেল। সোজা লাল মাথা লোকটার উদ্দেশ্যে এগোতে লাগলো। মুহূর্তের মধ্যে পিস্তলটা চলে গেল ওর শার্টের ভেতরে। নিরস্ত্র মনে হবে ওকে এখন। এর ফলে হ্রাস পাবে রেনির প্রাথমিক সন্দেহ। একটা বিষয় অবশ্য স্পষ্টতই ওর অনুকূলে। লোকটার কাছাকাছি হতে দেখলো ওয়াশের ওপাশে এডোকে আর দেখা যাচ্ছে না। ঢাকা পড়েছে বিরাট একসার ট্যামারাকের আড়ালে। খানিকটা সুবিধেও হলো এতে। ওরা
আসলে ওরা আসছে দেখার আগে আওয়াজ শুনেছে রেনি নিজের ঘোড়ার সামনে পিস্তল ড্র করে দাঁড়িয়ে এসে জবের দিকে চেয়ে রয়েছে তীক্ষ্ণ নজরে। চ্যালেঞ্জের প্রতিউত্তর দেওয়ার অপেক্ষা করল না বাব। এই যে লালু, আমরা এসে গেছি। অনিশ্চিত রেনি নীরব রইল। সরু চোখে বেরিয়ে আসতে দেখল বব আর হাসেলকে। নিজের উপর প্রচণ্ড চাপ অনুভব করছে বব। কাটলি যদি কাছে পিঠে থেকে থাকে, ওয়াশ থেকে তেড়ে এসে হামলা যদি করে বসে তবেই সেরেছে। তেমন কিছু হলে শার্টের ভেতর থেকে পিস্তল বের করে ব্যবহার করতে পারবে কিনা ভেবে দেখল বব। সম্ভাবনা কম। কাটলি কই? রেনির মুখে নিষ্পৃহ অভিব্যক্তি। ববের শূন্য হোলস্টার ছুঁয়ে গেল ওর চোখ। কাছে এসে থেমে পড়ল। এডোকে নিয়ে এখনই এসে পড়বে। হাসেলের দিকে নজর ফেরালো রেনি। এটা সেই ডাকাতদের একজন না? হ্যাঁ, বলল বব। মরতে বসেছে কাটলির গুলি খেয়ে। ওকে কোথায় নিয়ে যাচ্ছ? মার্শালের হাতে তুলে দেব, কাটলি বলেছে। পেশিতে একটু ঢিল পড়ল রেনির। কাটলি টাকাটা পেয়েছে? হ্যাঁ, সব টাকা হার্শেলের সরেলের স্যাডল ব্যাগে আছে। সন্দেহের চোখে ববকে একবার দেখে হার্শেলের পাশে সরে এলো রেনি। কাটলি থাকতে টাকা এর কাছে কেন? পিস্তলটা হোলস্টারে ভরে চামড়ার থলেগুলোর বাঁধনে আর বাকলসে হাত দিল। ববের কথার সত্যতা যাচাই করবে। মুহূর্তে বিদ্যুৎ খেলে গেল ববের দেহে। পিস্তলটা বের করে অন্ধের মতো বসিয়ে দিল রেনির মাথায়। টু শব্দটি না করে ধসে পড়ল লোকটা। বের পেটে স্পার দাবিয়ে দ্রুত বেরিয়ে গেল। অনিচ্ছুক সরেলটাকে হিসড়ে রুক্ষ প্রান্তর টপকে নেমে গেল ফাঁকা তৃণভূমিতে। পেছনে চেয়ে দেখলো তেমনি পড়ে রয়েছে রেনি। কাটলি আর এডোর দেখা নেই। সরেলটার লিড রোপ অসহিষ্ণুর মতন টানছে বব। বেয়ারা ঘোড়াটাকে সিধে করতে চাইছে। নষ্ট করার মতো সময় হাতে নেই। বেটা গতি বাড়ালে অবশেষে সরেলটাও আর পিছিয়ে থাকতে পারল না। খোলা জমিটা পেরিয়ে গাছপালার ঝাড় পাশ কাটিয়ে থ্রি ফর্কসের বড় রাস্তায় উঠে এলো। লম্বা করে একটা শ্বাস টানল বব। এখন সহজতর হবে কাজটা। গতি কমিয়ে লিড রোপটা পরিয়ে দিল হার্শেলের স্যাডল হর্নে। সরেলটাকে টেনে নিয়ে যাওয়ার চেয়ে সামনে তাড়িয়ে নেওয়াটা সহজসাধ্য হবে। ফলে গতিও বাড়বে। আর একটু পিছিয়ে পড়ল। পাশাপাশি হলো হার্শেলের। আহত লোকটা চোখ বুজে রাইড করে যাচ্ছিল। এবার পাতা মেলে ক্লান্তির সঙ্গে চারিটা পাশ দেখে দৃষ্টি স্থির করলো ববের উপর। আর কত দূর? বোঝা কণ্ঠে শুধালো। এই আর একটু, আশ্বস্ত করলো বব। আর ভয় নেই। দাঁত বেরিয়ে পড়ল হার্শেলের। তবু পাচ্ছি। কতক্ষণ টিকবো খোদা জানে। জবাব দিতে পারল না বব। কাজটা আমাকে পারতেই হবে, বলল হার্শেল। বিরতি দিয়ে বলল বব, ও পরে হয়তো আর কথা বলার শক্তি থাকবে না। এখনই বলে রাখি, আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাই বব। পারলে ক্ষমা করো। বাদ দাও তো ওসব কথা, বলল বব। তুমি সেরে উঠবে দেখো। শহরে পৌঁছে নি আগে ভালো ডাক্তার দেখাবো। করুণ হাসি ফুটল হার্শেলের মুখে। মিসে সান্ত্বনা দিচ্ছে বব বুঝতে পেরে। বব বলল, তোমাকে এগিয়ে দিচ্ছি, কারণ কাটলি বা তার লোকেরা পিছু নিলে ঠেকাতে হবে আমাকে। একা যেতে পারবে না। ঘাড় কাত করে সায় জানালো হার্শেল। টাকাটা আছে তো বব? তোমার স্যাডল ব্যাগে। সরেলটার পেছন দিকে থাবড়া মেরে সামনে এগিয়ে দিল বব। ঘোড়াটা বেপথু হবে না। এখন শুধু ছোটা বন্ধ না করলেই হয়। যেরকম ক্লান্ত তাতে থেমে পড়ার চেষ্টা করতে পারে। স্যাডলে অর্ধেকটা ঘুরল বব। ফেলে আসা রাস্তায় চোখ রাখল। মুহূর্তে বৃদ্ধি পেল ওর হৃৎপিণ্ডের গতি। তিনজন রাইডার ঘোড়া দাবড়ে আসছে। কারা ওরা বলে দিতে হলো না। কার্টলি, ব্রাউন, রেনি আর এডো। 13। হার্শেলের দিকে ফিরল বব। ওর শরীরটার গতি কমে এসেছে ইতিমধ্যে। স্পার দাঁড়িয়ে আবার ওটার পাশে চলে এলো সে।
ঝুঁকে কাছ থেকে চাইল হার্শেলের উদ্দেশ্যে। যন্ত্রণায় অর্ধ নিমিলিত ওর চোখ, চেহারা বিকৃত। যত জোরে পারো ছোট, চেঁচিয়ে বলল বব। ওরা পিছু লেগেছে। ক্ষীণ মাথা নাড়ল হার্শেল। বিপদের গুরুত্ব কতখানি বুঝলো কে জানে, তবে গতি বাড়াতে হবে এটুকু বুঝেছে। স্যাডেলে ঝুঁকে পড়ল ও। লাগাম ধরলে বৃদ্ধি পেল সরেলটার গতি। ক্ষণিকের জন্য মনে হলো ববের হার্শেলকে স্যাডেলে বেঁধে রাখা দড়ি কেটে দিলে হয়তো ওর অশ্বচালনা স্বচ্ছন্দতর হতো। কিন্তু এও বুঝলো হাতে সময় থাকলেও কাজটা করা বোকামি হতো। দুর্বল হাঁসের ম্যাথুজের কম নয় ঘোড়ার পিঠে জেঁকে বসে থাকা। আবার কাটলি আর তার চেলাদের প্রতি দৃষ্টি ফেরালো বব। মূর্তিমান বিভীষিকার মতন ধেয়ে আসছে ওরা। এদেরকে গতিতে ছিটকে দেওয়ার চিন্তা অবান্তর। বে আর সরেলটার চাইতে অনেক গুণ ভালো অবস্থায় রয়েছে শত্রুপক্ষের ঘোড়াগুলো। একমাত্র সমাধান এখন পিছিয়ে পড়া। কোনো কায়দা করে এদের দেরি করিয়ে দিয়ে হার্শেলকে শহরে পৌঁছানোর সুযোগ দেয়া, যাতে বাগলির বা কর্তৃপক্ষ অন্য যে কারো কাছে আত্মসমর্পণ করতে পারে। নাভিশ্বাস উঠে যাচ্ছে ঘোড়াটার, ফুসফুস করে শ্বাস ফেলছে। অজ্ঞাতা দুলকি চালে চলতে বাধ্য হলো বব। সামনের যথাসাধ্য বেগে ছুটছে সরেলটা, কিন্তু এ গতিবেগ বেশিক্ষণ ধরে রাখতে পারবে না। থ্রি ফর্কস এখনো কয়েক মাইল বাকি। চট করে কাটলিদের আরেকবার দেখে নিল বব। বিস্ময়করভাবে দূরত্ব কমিয়ে এনেছে ওরা, কিন্তু ক্লান্তির লক্ষণ পরিস্ফুট ওদের ঘোড়াগুলোর মধ্যেও। প্রান্তর থেকে এ অবধি ধাওয়া দিয়ে আসতে কাবু হয়ে পড়াই স্বাভাবিক। ওগুলো এভাবে চললে ববের ক্ষতি নেই, সে বুঝতে পারছে। পরিস্থিতি উল্টে পাল্টে ভেবে দেখছে গোয়েন্দা। নিশ্চয় বুঝে গেছে হার্শেল ম্যাথুসকে পাকড়াও করে লুটের মাল দখল করতে চাইলে আগে ববকে মোকাবেলা করতে হবে, এবং সেটা শীঘ্রই। হার্শেল একবার থ্রি ফর্কসে ঢুকতে পারলে গোয়েন্দা বাবাজির টাকা উদ্ধারের সমস্ত সম্ভাবনা খতম। ঘোড়ার ঘাড়ের কাছে নুয়ে পড়েছে লোকগুলো চকিতে দেখল বব। পদক্ষেপ দীর্ঘতর এবং দ্রুততর এখন জানোয়ারগুলোর। বেটাকে বিন্দুমাত্র তাড়া লাগাচ্ছে না বব, যেমন ইচ্ছে চলতে দিচ্ছে। কাটলিদের সঙ্গে ক্রমেই কমে আসছে ওর ব্যবধান। কাটলির কাছ থেকে কেটে নেওয়া পিস্তলটা ড্র করলো সে। পরীক্ষামূলকভাবে ধরে রইল হাতে। ওরটার তুলনায় অনেক হালকা মডেলের এটা। ঠিক জুতের লাগছে না ববের, কিন্তু এটাই তো এখন অগ্রগতির গতি। অগতির গতি। আগুয়ান রাইডারদের উদ্দেশ্যে আরেক পলক চাইল। প্রায় এসে পড়েছে রেঞ্জের মধ্যে। স্পারের আলতো স্পর্শ পড়ল বেটার পেটে। মন্থর সহজ গতিতে এগোতে লাগলো এখন ওটা। এবার গুলি করা সহজ হবে। রেখাবে উঠে দাঁড়ালো বব, ঘুরল হাত পাক। সবচেয়ে কাছের লোকটার দিকে সযত্নে তাক করে ট্রিগার টিপল পিস্তলের। ওকে অবাক করে দিয়ে নিম্নগামী হলো গুলিটা। রাইডারটার পায়ের কাছে মাটি চিরালো। হালকা মডেলের অনভ্যাসের দরুন বিচারে গন্ডগোলটা হয়েছে। হ্যামার ড্র করলো আবার সে। পিস্তলের বৈশিষ্ট্য উপেক্ষা করে এবার এডোর বুক বরাবর তাক করলো নল, তারপর গুলি। সহসা ভাঁজ হয়ে গেল এডো। স্যাডলে উন্মত্তের মতন দুলছে ওর দেহ। স্তন্ভপতন হলো ঘোড়াটার, গতি কমে গেছে রাস্তা থেকে কোনাকুনি সরে যাওয়ায়। কাটলি আর রেনে রাশ টেনে ধরল এডোর পাশে, কিন্তু সে শুধু মুহূর্তের জন্যে। পেছন থেকে গুলি আসছে দুপাশ আর মাথার উপর দিয়ে শীষ কেটে রাস্তায় টুপটাপ পড়ছে। ওদিকে বব অনুমান করলো ওর পিস্তলটা নিশ্চয় খালি হয়ে এসেছে। বেটার গায়ে সেটে গিয়ে গতি বাড়াতে তাগাদা দিল। বাহাতে টুসকি মেরে পিস্তলটার লোডিং গেট খুলল। ব্যবহৃত একটা কার্তুজ ফেলে দিয়ে বেল্ট হাতে নয় আরেকটা বের করলো, কিন্তু খাচ্ছে না ওটা। পিস্তলটা আরো কাছে এনে লক্ষ্য করে দেখলো 41, ওর গুলি 45-এর। দুর্ভাগ্যকে অভিশাপ দেয়া ছাড়া আর কি করার আছে। পেছনে থেমে গেছে গোলাগুলি। কাটলি আর রেনিকেও রিলোড করতে হচ্ছে খুব সম্ভব। অস্ত্রটা আবারও পরখ করে দেখলো। ধৈর্য সহকারে
খালাস করলো খালি সেলগুলো। কঠোর হাসি ফুটেছে ওর মুখে। একটা মাত্র কার্তুজ এখন বাকি। বেশ খানিকটা সামনে ঘাড় গুজে পড়ে রয়েছে হাসেল ঘোড়ার পিঠে। শহর আর খুব একটা দূর নয়। কাটলি আর রেনিকে আর কয়েকটা মিনিট ঠেকিয়ে রাখা গেলে সরেলটা ওদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। পিছু ফিরে চাইল, গুলি চালনা ছেড়ে বেটাকে আর সরেলটাকে ধরতে পূর্ণ মনোযোগ দিয়েছে। আবার লোক দুটো এগিয়ে আসছে দ্রুত। ফায়ারিং পজিশনে সেট করলো বব শেষ বুলেটটা। গুঁজে দিল পিস্তল হোলস্টারে। প্রতিরোধের শেষ চেষ্টা হিসেবে ব্যবহার করবে এটাকে। বেটার পায়ের নিচে ধূসর আর বাদামি রঙের আফসা ঝোপের মতন হড়কে সরে যাচ্ছে রাস্তাটা। কোত্থেকে যে এমন তাক পাচ্ছে ঘোড়াটা জানা নেই ববের। শুধু প্রার্থনা করছে দ্রুতগামিতা বজায় থাকে যেন। কিন্তু করলে কি? জান বলেও তো একটা কথা আছে ঘোড়ার। প্রথম বাঘটার কাছে এসে গেছে ওরা। শহরে ঢোকার মুখে উঁচু নিচু সর্পিল রাস্তাগুলো শুরু এখানেই। এতটা কাছে রয়েছে শহরে আগে ধারণা করতে পারেনি বব। এর জন্য দায়ী শহরে ওর 5 বছরের অনুপস্থিতি। পেছনে আরেকবার চাওয়া আর লোভ সামলাতে পারল না ও। কাটলি কি হাল ছেড়ে দেবে নাকি নিজে জোকের মতো লেগে থাকবে টাকাটা শুষে নিতে? হয়তো ধাওয়া করে আসবে থ্রি ফর্কসের শেষ মাথা পর্যন্ত। এখনো উদ্দেশ্য সিদ্ধি হতে পারে কাটলির। ববকে ঘায়েল করে সরেলটাকে ফেলে দিতে পারলেই স্যাডল ব্যাগ ভর্তি টাকা মুঠোয় এসে যাবে তথাকথিত গোয়েন্দার। ঠিক এমনটাই খেলা করছিল কাটলির মাথাতেও। পরমুহূর্তে তার প্রমাণ দেখতে পেল বব। স্যাডল বোর্ড থেকে রাইফেল টেনে বের করেছে গোয়েন্দা। সুযোগ খুঁজছে ব্যবহারের। তীক্ষ্ণ দ্বিমুখী 2 নম্বর মোড়টার সামনে এখন। জমির ধারা পাল্টে গেছে এখানে এসে। সমতল ছেড়ে রাস্তা দীর্ঘ সারিবদ্ধ ঢিবির মধ্য দিয়ে চলে গেছে। দুপাশে গায়ে গা লাগানো ঢিবিগুলো সৃষ্টি করেছে সংকীর্ণ একটা ক্যানিয়নের। বুশ ওয়াকারদের স্বর্গরাজ্য হতে পারে এ জায়গাটা। বুদ্ধিটা ঝিলিক খেল ববের মনে। অবস্থান নেবে সে এখানে। কাটলি আর রেনিকে থামাতে হলে এখনই সময়। ও যদি ব্যর্থ হয় পর্যাপ্ত সময় পাবে হাসেল কাটলিদের বিলম্বের কারণে শহরে পৌঁছে দিতে। পরিচান্ত বেটা হাঁসফাঁস করছে। ওটার গতি কমালো বব। রাস্তার ডান ধারে ঘুরিয়ে দিল মুখ। তারপর দাঁড় করিয়ে লাফিয়ে নামলো স্যাডল থেকে। পিস্তল ড করে দৌড়ে চলে গেল উল্টো পাশে। অপেক্ষা করছে ওত পেতে। আরোহীবিহীন বেটা সবার আগে দৃষ্টি কাড়বে কাটলির আর রেনির। বব কোনো কৌশল খাটিয়েছে সন্দেহ করে গতি কমাবে ওরা। আর ঠিক তখনই চাল চালবে বব। ব্যাঙের হাসি ফুটল ওর মুখে। চাল চালবে। দুজন দুর্ধর্ষ বেপরোয়া গানম্যানের বিরুদ্ধে এক বুলেটের মালিক চালবে চাল। পুরো ব্যাপারটাই এক পেশে হতে চলেছে। তোমাকে কভার করে রেখেছি বব। নড়াচড়ার চেষ্টা করো না। যে ডিভিটার নিচে দাঁড়িয়ে সে বাসকাই কণ্ঠে আদেশটা এসেছে সেটার চূড়ো থেকে। জ্যাক শেফার্ড। ব্যাটার সময় পেল না, মাথা মোটা ডেপুটি কোথাকার। তোমাকে রাস্তা দিয়ে ছুটতে দেখে ভাবলাম এখানে এসে ধরবো। এবার আর পালাতে পারছো না। পিস্তলটা ফেলে দাও। বব দুপাশ থেকে সরিয়ে রেখেছে হাত। অর্ধেকটা উঠে শীঘ্রই যে বাঘটায় হাজির হবে কাটলি আর রেনি সেটাকে লক্ষ্য করে মাথা নাড়ল। একটু পরে পুরানো বন্ধুদের সঙ্গে আগে কাজটা সেরে নি। পুরানো বন্ধু মানে? অপেক্ষা করো, দেখতে পাবে। কর্ণপাত করল না জ্যাক। বাজে কথা ছেড়ে শিগগির পিস্তল ফেলো। গেল কোথায় কাটলি আর রেনি? বাঘ ঘুরে তো চলে আসার কথা এতক্ষণে। নিথর নিস্তব্ধ সকালে গম গম করে উঠল ববের গলা। একটু ধৈর্য ধরো বন্ধু, কাজটা শেষ হোক। বেঁচে থাকলে আমি স্বেচ্ছায় যাব তোমার সঙ্গে যেখানে নিয়ে যাবে। আর হাত যদি বেশি নিষ্পিস করে তবে নেমে এসে সাহায্য করো আমাকে। দুজনের মোকাবেলা করছি আমি। দুজন কারা? কাটলি আর রেনি। স্টেজ লাইনের গোয়েন্দা? ও গোয়েন্দা নয়, কথা কিনে নিল বব। একজন আউটল। টাকাটা হাত করতে চাইছে। রেনি আর এরও একই জিনিস। এরও অবশ্য এখন গুলি খেয়ে পড়ে আছে রাস্তার ধারে।
শ্বাসের নিচে কি সব আওড়ে। তারপর বলল জ্যাক, আবার কোনো চালাকি করছো? কে জানে কোন চালাকি করছো, কে জানে। না বাবা, আমি আর তোমার ফাঁদে পা দিচ্ছি না। মাথার দিব্যি হাত পাতেনি, বলল বব। চোখ সেটে আছে রাস্তার মোড়ে। লুটের টাকা তোমার কাছে? মাথা নাড়ল বব। হাসেলকে দিয়ে শহরে পাঠিয়ে দিয়েছি, মার্শালকে বুঝিয়ে দেবে। বুঝলাম, বিজয়ী সুরে বলল জ্যাক। এটা তোমার আরেক চাল। হাসেল কখনোই ও কাজে রাজি হবে না, কখনোই না। পিস্তল ফেলে দাও, কথা কানে যাচ্ছে। কাঠ হয়ে গেল বব। ফালতু পেঁচালের সময় নেই। কাটলিকে এ সময় আচমকা দেখা গেল রাস্তায়। ওকে গায়ে গায়ে অনুসরণ করেছে রেনি। পেছন থেকে বব শুনতে পেল একটা অশুভ শব্দ। জ্যাক সেবার কক করছে পিস্তল। কি পিস্তল ফেলছো নাকি ফেলছো না? সরসর করে ঠান্ডা একটা চোট বয়ে গেল ববের মেরুদণ্ড বেয়ে। লোকটার দিকে ঘুরে তাকানোর উপায় নেই। কাটলি আর রেনির দিকে চোখ রাখতে হবে, কিন্তু ওদের চাইতেও মাথা ব্যথার কারণ এখন এই গাধা ডেপুটিটা। বব দুবার ওকে ফাঁকি দিয়ে পালানোয় নিদারুণ অপমানিত হয়েছে লোকটা। ওকে আর কোনো সুযোগ দিতে রাজি নয়। প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে ওর বুকে। ববকে যেভাবেই হোক পাকড়াবে ও, জীবিত অথবা মৃত্যু। বব, কি হলো? ফিসফিস করে জানতে চাইল জ্যাক। কাটলি আর রেনিকে সেও দেখতে পেয়েছে। গলা নামানোয় বব অনুমান করল ওর কথা একেবারে উড়িয়ে দেয়নি ডেপুটি। কার্টলি সম্বন্ধে ববের কথার সত্যতা যাচাই করতে চাইছে। চলৎ গতি চলৎ গতিতে এগিয়ে আসছে দুই আউটল। একরকম হাঁটিয়ে আনছে ঘোড়াদের। বেটাকে দেখে কিছু একটা সন্দেহ জাগতে সতর্ক হয়ে গেল। ইতিউতি চাইছে। চুপ মেরে আছে এখন জ্যাক শেফার। তীক্ষ্ণ নজরে আউটলদের জরিপ করছে বব। মনে মনে ওর শেষ সীমানা নির্ধারণ করে রাখা জায়গাটায় লোক দুটো না পৌঁছনো অবধি অপেক্ষা করল। থামো। হাঁক ছেড়ে আড়াল থেকে বেরিয়ে এলো বব মাঝ রাস্তায়। কষে টান দিয়েছে রেনি লাগামে, কিন্তু কাটলি এগিয়ে আসছে ধীরে সুস্থে। লাল চুলোকে রাইফেলটা দিয়েছে সে। নিজের হাত দুটো হিপের কাছে। প্রশস্ত মুখে ছড়িয়ে পড়েছে কঠোর হাসি। ববের হাত চলে গেল পিস্তলে। খবরদার, গর্জে উঠল। মাথা নেড়ে এগিয়ে আসতে লাগলো কাটলি। তোমার সঙ্গে কোনো শত্রুতা নেই আমার। আমাকে ঘাটিও না, যেতে দাও। না, ধুলো খাওয়া শুকনো কণ্ঠে বলল বব। দেব না। ঠেকাবে কিভাবে? শুধালো কাটলি। চেষ্টা করে দেখো, লালু তোমার কবর খুঁড়বে। আমাকে একা মনে করো না, বলল বব। ওপারে তাকিয়ে দেখো, ডেপুটি তাক করে বসে আছে। লালুর ব্যবস্থা সেই করবে। আমার বোঝাপড়া তোমার সঙ্গে। খাঁটি ধাপ্পা। ডেপুটি এখনো আছে কিনা ডিবির মাথায় তাই জানা নেই ববের। আর থাকলেই যে সাহায্য করবে তার নিশ্চয়তা কি? কিন্তু আত্মবিশ্বাসে নাড়া খেল কাটলি। অপরদিকে চকিতে চাইল লোকটা। কুচকে উঠেছে ভুরু। পেছনে স্যাডলে অস্বস্তির সঙ্গে নড়ে উঠল রেনি। আমি কিন্তু, জ্যাক বলতে শুরু করলে বাধা দিল কাটলি। তোমরা আমাকে ঠেকাতে পারবে না, গর্জে উঠল। 2 মাস তকে তকে থাকার পর এমন একটা কেস পেয়েছি, কাউকে পরোয়া করি না। এসপারের গুঁতো মারল ঘোড়ার পেটে। বব দেখল পিস্তলটা দোল খেয়েছে লোকটার হাতে। এক লাফে সরে গেল। ড্র করেছে একই সঙ্গে। একটা মাত্র গুলি আশঙ্কাটা কাঁপিয়ে দিল ওকে। মিস হলে মুহূর্তে লাশ হয়ে যেতে হবে। অপরিচিত অস্ত্রটা বিদ্যুৎ গতিতে তাক করল কাটলির দেহ বরাবর। সেকেন্ডের ভগ্নাংশ পরিমাণ সময় অবিচল থাকলো হাতটা। তারপর বেরিয়ে গেল সবে ধন নীল মণিটি। চিটকে স্যাডলের এক প্রান্তে চলে গেছে কাটলি। সিধে হয়ে 2 মুহূর্ত কটমট করে চেয়ে রইল ববের দিকে। তারপর দরম করে আছড়ে পড়ল মাটিতে। রেনিকে ফেস করতে পাই করে ঘুরল বব। লালু তখনও স্যাডলে। ববের অগ্নিদৃষ্টির সামনে টিকতে না পেরে চোখ নামিয়ে নিল। কেমন বুঝলে লালু? মৃদু কণ্ঠে শোধালো বব। সুবিধের না, মাথা নেড়ে বলল রেনি।
দীর্ঘ একটা শ্বাস বেরিয়ে এলো ববের বুকের ভেতর থেকে। লাল মাথা কাউবয়টির দিকে অকেজো পিস্তলটা ধরে রইল। রাইফেলটা ফেলে দিয়ে এদিকে চলে এসো, মার্শাল তোমার সঙ্গে কথা বলতে চাইবে। একান্ত বাগ্র একান্ত বাধ্যগতের মতন আদেশ পালন করলো লোকটা। ও নিরস্ত্র হলে জ্যাকের উদ্দেশ্যে ফিরে চাইল বব। নেমে এসো ডেপুটি, আমি এখন তোমার বন্দি। আমাকে ধরে নিয়ে যেতে পারো, সঙ্গে রেনিকেও। তোমাকে ধরে নিয়ে যাব, সতর্ক সুরে বলল জ্যাক নামতে নামতে। আবার কি ফোন দিয়ে এঁটেছ কে জানে। ক্লান্তির সঙ্গে মাথা নাড়ল বব। কোনো ফন্দি টন্দি নয় জ্যাক, চলো যাওয়া যাক। 14। খানিকক্ষণ পরে থ্রি ফর্কসে প্রবেশ করলো ওরা। রাস্তায় জটলা করছিল কিছু লোক। ওদেরকে মার্শালের অফিসের সামনে থামতে দেখে ঘিরে দাঁড়ালো। নামো, লাল মাথাকে বলল বব। দাঁড়াও দাঁড়াও, খেপে উঠল জ্যাক। আমি এখানকার ডেপুটি, হুকুম দিলে আমি দেব। তুমিও নেমে এসো দেখি মিস্টার। ঘোড়া থেকে নেমে পড়ল বব। রেনির পেছন পেছন পা বাড়ালো জেল গেটের উদ্দেশ্যে। রাস্তায় কি ভেবে চোখ বুলালো একবার। স্টবলে নিয়ে যাচ্ছে এক লোক, হাসিলের সরেলটা। ঘোড়াটার নাস্তানাবুদ অবস্থা, মুখ থুবড়ে পড়ে যাবে যেন যে কোনো মুহূর্তে। কিন্তু ওটাকে দেখে হাঁপছালো বব। তার মানে হাসেল ঠিক মতোই পৌঁছেছে এসে। যাও যাও, অসহিষ্ণু হয়ে উঠেছে জ্যাক। ভেতরে ঢুকে পড়ো। সরু বোর্ড ওয়াকটা পেরিয়ে বিল্ডিংয়ে ঢুকলো ওরা। ডেসমন্ড বাগলি, কার্ল র্যাকম্যান এবং আরো কয়েকজন লোক দাঁড়িয়ে মার্শালের ডেস্কের পেছনে। চোরাই টাকার প্যাকেটগুলো গাদা করে রাখা ওদের পাশে, কাটাকুটি দাগ ভরা ডেস্কটির উপর। এই যে আমার বন্দি মার্শাল, বিনা ভূমিকায় বলল জ্যাক। এবার আর পালাতে দিইনি। ডেপুটির দিকে শানিত চোখ নিবদ্ধ হলো মার্শালের। হাসেল কেমন আছে, ববের প্রশ্ন। মাথা না নেড়ে মার্শাল নেই। মুহূর্তের জন্য নিচু হলো বব ডিলানের দৃষ্টি। কথা বলে যেতে পেরেছে তো, জিজ্ঞেস করলো তারপর। মুখ খুলল কার্ল র্যাকম্যান। সবই বলেছে বব, সবই জানা এখন আমাদের। লাশ কোথায় আছে এখন আরো কিছু শোনো। মাঝখান থেকে কথা পারল জ্যাক শেফার। তোমরা মনে হয় অর্ধেকটা জেনেছ। বব একটু আগে কার্টলিকে খুন করেছে। এডোকেও নাকি গুলি করেছে। আমি অবশ্য নিশ্চিত নই ও ব্যাপারে। রেনিকে সঙ্গে করে নিয়ে এসেছি যাতে সাক্ষ্য দিতে পারে। ফেয়ার ফাইট হয়েছে যদিও, কিন্তু কার্টলি যেহেতু স্টেজ কোম্পানির গোয়েন্দা। ও গোয়েন্দা নয়, তোমাকে আগেই বলেছি, দীর্ঘকণ্ঠে বলল বব। রেনির সঙ্গে কথা বললে সবার কাছে ব্যাপারটা খোলসা হয়ে যাবে। জানি আমি, বলল বাগলি। কাল রাতে খটকা লাগাতে ডেঞ্জারফিল্ডের লোকদের কাছে যাচাই করেছি। সকালে জবাব এসেছে টেলিগ্রামের। কার্টলি চাকরি করতো ওখানে, কিন্তু সে প্রায় বছরখানেক আগে। থেমে ববের প্রশ্নবোধক দৃষ্টি লক্ষ্য করল বাগলি। অন্য লম্যানদেরও বোকা বানিয়েছে লোকটা। সঙ্গে করে পুরানো পরিচয়পত্র বয়ে বেড়াতো। নাম ভাঙিয়ে খেত ডেঞ্জারফিল্ড স্টেট লাইনের। তার মানে ও স্পেশাল ইনভেস্টিগেটর ছিল না? জ্যাকের প্রশ্ন। মাথা নাড়ল মার্শাল। খুব কূটবুদ্ধি ছিল ব্যাটার মাথায়। কোনো কোষ হোল্ড আপের খবর শুনলেই হলো, হাজির হয়ে যেত ভুয়া পরিচয় নিয়ে। টাকাটা উদ্ধার হলে ওটা দখল করে বলতো নিজ দায়িত্বে পৌঁছে দেবে কোম্পানি অফিসে। কিন্তু মেরে দিত, বুঝতেই পারছ। এ যাবৎ ভালোই চলছিল ওর। গোয়েন্দা হিসেবে খুব একটা খারাপ ছিল না। আউটলদের ঠিকই কায়দা করে ফেলতো। হাঁ করে চেয়ে আছে ববের দিকে জ্যাক। তাহলে এই সোনার চারটাকে আমাদের দরকার নেই? প্রথম থেকেই এর কথা শোনা উচিত ছিল আমাদের, তেতসুরে বলল বাগলি। অন্তত নিজের ব্যাপারে যা বলেছিল। ভুলটা গড়েছিল আসলে ম্যাথুসদের ক্ষেত্রে। শ্রাগ করল বব। সত্যি ভুল হয়েছিল ওর, অস্বীকার করে লাভ নেই। ছেলেবেলার বন্ধুরা আউটল হয়ে গেছে, সে জানবে কি করে? হাসেল অবশ্য কিছুটা হলেও পুষিয়ে দিয়েছে ভুলটা।
মানুষ সময়ে বদলে যায়, মার্শাল বলল। কিন্তু আমার বন্ধুরা যে অতটা বদলেছে ভাবতেও পারিনি। থেমে চোখে চোখে চাইল বৃদ্ধ লম্যানের। তুমি আমাকে পুরোপুরি অবিশ্বাস করনি, সেজন্য আমি কৃতজ্ঞ। আমাকে যদি আর দরকার না থাকে তবে ছেড়ে দাও, আমি ঘোড়া জোগাড় করে রওনা দিই। আমারটাকে আর কষ্ট দিতে চাই না। দেখি একবার চেষ্টা করে চাকরিটা বাঁচাতে পারি কিনা। মুখে হাসি ফুটল কাল র্যাকম্যানের ঠোঁটে। তার আর দরকার পড়বে না। ওর দিকে বিস্মিত দৃষ্টি ফেরালো চকিতে বাব। মানে মানে মারা যাওয়ার আগে ম্যাথুসদের রান্সটা তোমাকে লিখে দিয়ে গেছে হার্শেল। বলেছে ও চায় তুমি ওটাকে আবার গড়ে তুলবে। গেলেন বেঁচে থাকলে সেও তাই চাইতো। নিজের রান্স থাকতে কেন মরতে যাবে ওয়াইওমিং ফোরম্যানের চাকরি করতে? চোখে অবিশ্বাস নিয়ে লোকটার দিকে চেয়ে রয়েছে বব। এবার দৃষ্টি ফেরালো বাগলির উদ্দেশ্যে। ও ঠিকই বলেছে বাছা, বলল লম্যান। জমিটা এখন তোমার। ওটা আছে যখন খেটে খুঁটে দাঁড় করিয়ে ফেলতে পারবে রান্স। তাছাড়া বিল্ডিংগুলোর অবস্থাও খুব একটা খারাপ নয়। ছোটোখাটো স্টক দিয়ে শুরু করে দাও। শহরের মানুষ খুশি মনে সাহায্য করবে তোমাকে। আর রিওয়ার্ড মানে তো পাচ্ছই। স্টেজ কোম্পানি যদ্দূর সম্ভব $1000 দেবে কাটলির জন্যে। হার্শেলকে ধরে এনে লুটের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আরও কিছু পাবে। ওটার কথা বাদ দাও। বিরক্ত হয়েছে বব। হার্শেল নিজের ইচ্ছায় ধরা দিয়েছে। হার্শেলের প্রশংসায় আরও কিছু বলার চেষ্টা করল, কিন্তু উপযুক্ত ভাষা খুঁজে পেল না। ছোট্ট গুমট ঘরটার মধ্যখানে দাঁড়িয়ে রইল, মাথায় জট পাকানো রাজ্যের চিন্তা। আরও একজন কিন্তু তোমাকে সাহায্য করতে চায়, বলল কাল র্যাকম্যান। হাসছে মুখ টিপে। লোকটির দিকে চাইল বব। দেখতে পেল ওর মাথার পেছনে দরজার কাছে কালের দৃষ্টি। ধীরে সুস্থে ঘুরে দাঁড়ালো বব। জুলি গিবস। বিড়ি বার বিড়ি রাবণত। লোকগুলোর উদ্দেশ্যে এবার চরকির মতন ঘুরল বব। ধন্যবাদ মার্শাল। ধন্যবাদ সবাইকে। ওয়াইওমিংয়ে ঝটপট একটা চিঠি পাঠাতে চাই। আর কাউকে চাকরিটা দিয়ে দিক ওরা। সবার উদ্দেশ্যে মৃদু মাথা নেড়ে জুলির দিকে এগিয়ে গেল। মেয়েটির হাত ধরে নেমে পড়ল রাস্তায়। লজ্জা কাটিয়ে উঠতে কষ্ট হচ্ছে জুলির, বুঝতে পারল বব। আমি তোমাকে ভালোবাসি জুলি, সহজ করার জন্য বলল। জানি বব, লাজুক কণ্ঠে বলল মেয়েটি। আমাকে ক্ষমা করেছ তো হাসেলকে বেঁচেছিলে বলে? হেসে ফেলল বব। মাথা ঝাঁকালো মেয়েটি। আমি ভুল করেছিলাম। সত্যিকারের ভালোবাসা আর মোহকে এক মনে করেছিলাম। ভুল তো মানুষেরই হয়, সান্ত্বনা দিল বব। ওসব নিয়ে ভেবো না। এখন বলো, আমার কোনো আবার কোনো ভুল করছো না তো? উত্তরটা পেল বব জুলির চোখের মনিতে। সমাপ্ত। সবাইকে ধন্যবাদ। আপনাদের আরও কোনো গল্প শোনার ইচ্ছা থাকলে কমেন্টে জানাতে পারেন। আবারও সবাইকে ধন্যবাদ।